একবার কল্পনা করুন, এমন এক সময়ের কথা যখন ভারত উপমহাদেশ আজকের মতো স্বাধীন রাষ্ট্র বা ভিন্ন ভিন্ন প্রদেশে বিভক্ত ছিল না। উত্তর পশ্চিমের আধুনিক আফগানিস্তান থেকে শুরু করে পূর্বে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণে কর্ণাটক পর্যন্ত পুরো বিশাল ভূখণ্ড পরিচালিত হতো একটি মাত্র কেন্দ্রীয় শক্তির অধীনে। এটি হলিউডের কোনো সিনেমার গল্প নয়, এটি হলো আমাদের ইতিহাসের অন্যতম শক্তিশালী অধ্যায়, মৌর্য সাম্রাজ্যের বাস্তব চিত্র। ৩২২ থেকে ১৮৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে থাকা এই সাম্রাজ্যই ছিল ভারতের বুকে প্রথম সুসংগঠিত রাজনৈতিক ঐক্যের সফল রূপায়ণ। কিভাবে এই বিশাল সাম্রাজ্য গড়ে উঠল এবং কেনই বা মাত্র কয়েক দশকের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আজ আমরা সেই রোমাঞ্চকর ইতিহাসই নিখুঁত যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করব। এই অবিশ্বাস্য সাম্রাজ্যের উত্থানের গল্পটি শুরু হয় এক চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে। মগধের সিংহাসনে তখন নন্দবংশের অত্যাচারী শাসন চলছিল। ঠিক সেই সময়ে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডারের অকাল মৃত্যু এবং গ্রিক বাহিনীর দেশে ফিরে যাওয়ার ফলে উত্তর পশ্চিম সীমান্তে এক গভীর প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। আর এই সুবর্ণ সুযোগটিকেই দারুণভাবে কাজে লাগিয়েছিলেন তরুণ চন্দ্রগুপ্ত মৌর্য। তবে এই সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল কারিগর চন্দ্রগুপ্ত একা ছিলেন না। তার প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য চাণক্য বা কৌটিল্যের ক্ষুরোধার মস্তিষ্ক। চাণক্যের রাজনৈতিক দূরদর্শিতা এবং চন্দ্রগুপ্তের অদম্য সামরিক বীরত্বের মিশেলে ৩২২ খ্রিস্টপূর্বাব্দের দিকে নন্দবংশের পতন ঘটে। এরপর ৩১০ থেকে ৩০৫ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে চন্দ্রগুপ্ত মুখোমুখি হন দুর্ধর্ষ গ্রিক সম্রাট সেলুকাস নিকেটরের। এই যুদ্ধে সেলুকাস শোচনীয়ভাবে পরাজিত হন এবং এক ঐতিহাসিক সন্ধি স্বাক্ষরিত হয়। চন্দ্রগুপ্ত তাঁকে ৫০০টি যুদ্ধহস্তি উপহার দেন, আর এর বিনিময়ে আধুনিক আফগানিস্তানের আরাকুশিয়া ও প্যারোপামিসাদাই এবং বেলুচিস্তানের গেড্রুসিয়ার বিশাল ভূখণ্ড চিরতরে মৌর্যদের অধীনে চলে আসে। এই মাস্টার স্ট্রোক চুক্তির ফলে ভারত দীর্ঘ সময়ের জন্য গ্রিক আক্রমণ থেকে পুরোপুরি সুরক্ষিত হয়ে যায়। চন্দ্রগুপ্তের এই বিশাল সাফল্যের গল্প যতটাই স্পষ্ট, তার জন্ম পরিচয় নিয়ে ঐতিহাসিকদের বিতর্ক ঠিক ততটাই রহস্যময়। হিন্দু পুরাণ অনুসারে তিনি ছিলেন নন্দ রাজবংশের এক শূদ্র নারী মুরার বংশধর, কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্মীয় গ্রন্থগুলো সম্পূর্ণ ভিন্ন দাবি করে। তাদের মতে চন্দ্রগুপ্ত মৌর্য নামের এক অত্যন্ত অভিজাত ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান ছিলেন। এই রহস্যের শতভাগ নিখুঁত সমাধান আজও করা সম্ভব হয়নি। ২৯৮ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্তের পর মগধের সিংহাসনে বসেন তাঁর সুযোগ্য পুত্র বিন্দুসার। বিন্দুসারের রাজত্বকাল ছিল মূলত এই বিশাল সাম্রাজ্যকে আরও সুসংহত করার এবং দক্ষিণ ভারতে বিস্তারের এক দারুণ সময়। গ্রিকদের কাছে তিনি অমিত্রাঘাতা বা শত্রু হননকারী নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বিন্দুসার একে একে প্রায় ১৬টি রাজ্য জয় করে সাম্রাজ্যকে আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। বিন্দুসারের বৈদেশিক নীতি ও কূটনৈতিক বুদ্ধিমত্তাও বেশ চমকপ্রদ ছিল। সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকাসের সাথে তার অত্যন্ত চমৎকার কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল। ইতিহাস থেকে জানা যায়, বিন্দুসার একবার গ্রিক সম্রাটের কাছে চিঠি লিখে মিষ্টি মদ, শুকনো ডুমুর এবং একজন সোফিস্ট বা দার্শনিক পাঠানোর অনুরোধ করেছিলেন। গ্রিক সম্রাট চমৎকার মদ ও ডুমুর পাঠালেও দার্শনিক পাঠাতে বিনয়ের সাথে অস্বীকৃতি জানান, কারণ গ্রিক আইন অনুযায়ী দার্শনিক কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এর বদলে অ্যান্টিওকাস দাইম্যাকাস নামের একজন অত্যন্ত জ্ঞানী দূতকে মৌর্য দরবারে প্রেরণ করেন। বিন্দুসারের রেখে যাওয়া এই সুবিশাল সাম্রাজ্য পরবর্তীকালে যার হাতে সবচেয়ে বেশি বিকশিত ও পরিচিতি লাভ করে, তিনি হলেন ইতিহাসের বিখ্যাত সম্রাট অশোক। ২৬৮ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি দাপটের সাথে রাজত্ব করেন। সম্রাট হওয়ার আগে তিনি তক্ষশিলা ও উজ্জয়িনীর ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই কঠিন দায়িত্ব তার প্রশাসনিক জ্ঞানকে অনেক বেশি পরিণত করেছিল। তবে তার ক্ষমতার চূড়ায় ওঠার পথটি মোটেও মসৃণ ছিল না। বিন্দুসারের মৃত্যু ঘটে ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু অশোকের আনুষ্ঠানিক অভিষেক বা করোনেশন ঘটে এরও ৪ বছর পর। এই ৪ বছরের ব্যবধান বা ইন্টাররেগনাম নিয়ে ইতিহাসে এক লোমহর্ষক কিংবদন্তি প্রচলিত আছে।
বৌদ্ধ গ্রন্থগুলোর বর্ণনা অনুসারে অশোক তার ৯৯ জন সৎ ভাইকে নির্মমভাবে হত্যা করে মগধের সিংহাসন দখল করেছিলেন। অনেক আধুনিক ঐতিহাসিক মনে করেন এই গল্পটি হয়তো কিছুটা অতিরঞ্জিত, তবে বিন্দুসারের মৃত্যুর পর যে একটি ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রাম হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম দিকের এই নির্মমতা ও নিষ্ঠুরতার জন্যই মানুষ তাকে চণ্ডাশোক নামে ডাকত। কিন্তু এই চণ্ডাশোক থেকে তার পরম ধার্মিক ধর্মাশোক হয়ে ওঠার পেছনে রয়েছে ইতিহাসের এক ভয়াবহতম অধ্যায়। এটি হল কলিঙ্গ যুদ্ধ। ২৬১ খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত এই যুদ্ধ ছিল প্রাচীন ভারতের সামরিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ঘটনা। কলিঙ্গ ছিল একটি শক্তিশালী নৌবাহিনী সম্পন্ন স্বাধীন রাজ্য, যা মগধের বাণিজ্যের জন্য একটি বড় কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির যে হিসাব পাওয়া যায় তা শিউরে ওঠার মতো। এই যুদ্ধে প্রায় ১ লক্ষ মানুষ নির্মমভাবে মারা যায় এবং ১.৫ লক্ষ মানুষ বন্দী হয়। যুদ্ধের কারণে সৃষ্ট মহামারী ও দুর্ভিক্ষে আরও সমসংখ্যক মানুষ প্রাণ হারায়। এত বিশাল মৃত্যুপুরী আর মানুষের হাহাকার দেখে অশোকের ভেতর এক গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে। তিনি চিরতরে সামরিক বিজয় বা ভেরিঘোষ এর পথ ছেড়ে নৈতিক বিজয় বা ধম্মঘোষ এর পথ বেছে নেন। তবে এর মানে এই নয় যে অশোক রাতারাতি পুরোপুরি শান্তিবাদী হয়ে তার সেনাবাহিনী ভেঙে দিয়েছিলেন। নেক্সট আইএএস এবং অন্যান্য আধুনিক গবেষণায় দেখা যায় অশোক ছিলেন একজন চরম বাস্তববাদী বা রিয়েলিস্ট শাসক। তিনি সীমান্তবাসী ও উপজাতিদের পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছিলেন যে তার অহিংসারও একটি নির্দিষ্ট সীমা আছে এবং প্রয়োজনে তিনি কঠোর হতে বাধ্য হবেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক যে নতুন নীতির প্রবর্তন করেন তা ইতিহাসে অশোকের ধম্ম নামে পরিচিত। অনেকেই ভুল করে মনে করেন এটি হয়তো কেবল বৌদ্ধ ধর্মের রাষ্ট্রীয় প্রচার ছিল, কিন্তু বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাপারের মতে ধম্ম ছিল এত বিশাল ও বৈচিত্র্যময় সাম্রাজ্যকে একত্রে টিকিয়ে রাখার জন্য একটি দারুণ শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। এটি ছিল মূলত একটি সর্বজনীন নৈতিক আচরণবিধি। এই ধম্মের অধীনে রাজ্যে পশু বলি এবং অপ্রয়োজনীয় প্রাণী হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়। বাবা মা, শিক্ষক এবং গুরুজনদের প্রতি সেবামূলক আচরণ করার কথা বলা হয়। এমনকি সমাজের সবচেয়ে নিচু স্তরের দাস ও ভৃত্যদের প্রতিও মানবিক আচরণ করার রাষ্ট্রীয় নির্দেশ ছিল। মানুষকে অপব্যয় পরিহার করে অল্প সঞ্চয় এবং অত্যন্ত নৈতিক জীবনযাপন করার উৎসাহ দেওয়া হতো। এত বড় একটি সাম্রাজ্য কেবল ভালো কথার উপর ভিত্তি করে চলতে পারে না। এর জন্য দরকার ছিল এক নিশ্ছিদ্র ও শক্তিশালী প্রশাসন। মৌর্য আমলাতন্ত্র ছিল প্রাচীন বিশ্বের অন্যতম সেরা একটি প্রশাসনিক কাঠামো। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং গ্রিক দূত মেগাস্থিনিসের ইন্ডিকা বই থেকে এই প্রশাসনের এক চমৎকার চিত্র আমরা পাই। কৌটিল্য পুরো রাষ্ট্রকে একটি মানবদেহের সাথে তুলনা করেছিলেন। তার মতে একটি রাষ্ট্র স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র নামের 7টি অঙ্গ বা সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে গঠিত। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সুচারুভাবে পরিচালনার জন্য 28টি আলাদা বিভাগের অধ্যক্ষ বা সুপারিনটেন্ডেন্টস নিয়োগ দেওয়া হয়েছিল। যেমন কৃষির দায়িত্বে ছিলেন শীতাধ্যক্ষ, বাণিজ্যের দায়িত্বে পণ্যাধ্যক্ষ এবং মুদ্রার তদারকিতে ছিলেন রূপদর্শক। সে সময়কার প্রশাসন কতটা উন্নত ছিল তার প্রমাণ পাওয়া যায় সৌহগড়া তাম্রলিপি থেকে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে তারা ভবিষ্যৎ দুর্ভিক্ষ মোকাবিলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে আগে থেকেই বিশাল গুদামে খাদ্যশস্য সংরক্ষণ করে রাখতেন। মেগাস্থিনিসের বর্ণনা থেকে রাজধানী পাটলিপুত্রের নগর প্রশাসনের এক বিস্ময়কর চিত্র পাওয়া যায়। পুরো শহরটি নিখুঁতভাবে পরিচালনার জন্য 30 জন সদস্যের একটি সুসংগঠিত পৌর পরিষদ ছিল। কাজের সুবিধার জন্য এই পরিষদকে 6টি আলাদা কমিটিতে ভাগ করা হয়েছিল। প্রথম কমিটির কাজ ছিল শহরের শিল্প ও কারুশিল্পের মান নিয়ন্ত্রণ করা এবং শ্রমিকদের মজুরি ঠিক রাখা। দ্বিতীয় কমিটি শহরে আসা বিদেশিদের আবাসন, নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করত। তৃতীয় কমিটির কাজ ছিল বর্তমান যুগের মতো শহরের প্রতিটি মানুষের জন্ম ও মৃত্যুর নিবন্ধন করে জনশুমারি পরিচালনা করা। চতুর্থ কমিটি শহরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত এবং ব্যবসায়ীদের ওজন বা পরিমাপ যাচাই করত।
পঞ্চম কমিটি বাজারে উৎপাদিত পণ্য তদারকি করত এবং খাদ্যে ভেজাল রোধ করত। আর ষষ্ঠ কমিটির দায়িত্ব ছিল বিক্রিত পণ্যের মূল্যের ঠিক 10% বিক্রয় কর হিসেবে সংগ্রহ করা। এই দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল প্রশাসনই ছিল মৌর্য অর্থনীতির মূল ভিত্তি। সে সময় কৃষির উন্নতির জন্য রাষ্ট্র নিজ উদ্যোগে সুদর্শন হ্রদের মতো বিশাল সব সেচ প্রকল্প তৈরি করেছিল। রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব বা ভাগ, যা কৃষকদের মোট উৎপাদনের 6/1 থেকে 4/1 পর্যন্ত দিতে হতো। এছাড়া উদক ভাগ নামে একটি বিশেষ জলকরও ছিল। সে যুগে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উত্তরা পথ এবং দক্ষিণা পথ নামে দুটি বড় ও নিরাপদ বাণিজ্য রুট ব্যবহৃত হতো। অর্থনীতি সচল রাখতে রূপার তৈরি মুদ্রা পণ এবং তামার তৈরি মুদ্রা মাসক প্রচুর পরিমাণে প্রচলিত ছিল। রূপদর্শক নামের বিশেষ কর্মকর্তারা এই মুদ্রার বিশুদ্ধতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মৌর্য যুগে শিল্পকলা ও স্থাপত্যেও এক যুগান্তকারী বিপ্লব ঘটে। এই যুগেই ভারতে প্রথমবারের মতো মাটি বা কাঠের বদলে স্থাপত্যে পাথরের বিশাল ব্যবহার শুরু হয়। মৌর্য ভাস্কর্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর উজ্জ্বল ও মসৃণ মৌর্য পলিশ, যা তৎকালীন বিশ্বে এক বিস্ময় ছিল। অশোকের তৈরি করা বিশাল স্তম্ভগুলো কোনো জোড়াতালি দেওয়া পাথর দিয়ে তৈরি হয়নি। এগুলো ছিল এক একটি অতিকায় অখণ্ড পাথর বা মোনোলিথ। মৌর্য স্তম্ভ এবং পারস্যের বা অ্যাকিমেনিড স্তম্ভের মধ্যে বেশ কিছু চমৎকার পার্থক্য রয়েছে। মৌর্য স্তম্ভগুলো যেখানে একটি মাত্র বিশাল পাথর কেটে তৈরি হতো, সেখানে পারস্যের স্তম্ভগুলো আলাদা আলাদা পাথরের খণ্ড নিখুঁতভাবে জুড়ে তৈরি করা হতো। পারস্যের স্তম্ভগুলোর নিচে একটি নির্দিষ্ট ভিত্তি বা বেস থাকত, কিন্তু মৌর্য স্তম্ভগুলোর কোনো আলাদা ভিত্তি ছিল না। এগুলো সরাসরি শক্ত মাটির ওপর দাঁড় করানো হতো। এছাড়া মৌর্য স্তম্ভের বাইরের দিকটা ছিল কাঁচের মতো মসৃণ এবং উন্নত পলিশযুক্ত, যেখানে পারস্যের স্তম্ভগুলো হতো খাঁজকাটা বা আঁকাবাঁকা। সারনাথের বিখ্যাত সিংহস্তম্ভ এই যুগেরই সর্বশ্রেষ্ঠ শিল্প নিদর্শন, যা আজকের স্বাধীন ভারতের গর্বিত জাতীয় প্রতীক। এত সুসংগঠিত, বিশাল এবং পরাক্রমশালী একটি সাম্রাজ্য কিভাবে অশোকের মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যে ধ্বংস হয়ে গেল তা ভাবলে যে কেউ অবাক হবেন। 184 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে জনসম্মুখে হত্যা করে তাঁরই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ ক্ষমতা দখল করেন এবং শুঙ্গ রাজবংশের পত্তন করেন। এই দ্রুত পতনের পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ ছিল। প্রথমত, অশোকের পরবর্তী শাসকরা ছিলেন বেশ দুর্বল এবং অযোগ্য, যারা এত বড় একটি কেন্দ্রশাসিত সাম্রাজ্য নিজেদের মুঠোয় ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হন। প্রখ্যাত ঐতিহাসিক ডি কৌশাম্বীর বিশ্লেষণ অনুযায়ী বিশাল সেনাবাহিনী এবং সুবিশাল আমলাতন্ত্রের খরচ মেটাতে গিয়ে শেষের দিকে রাষ্ট্রীয় কোষাগারে ভয়াবহ আর্থিক সংকট দেখা দিয়েছিল। এর অকাট্য প্রমাণ পাওয়া যায় সে সময়ের মুদ্রার বিশুদ্ধতার হ্রাস বা ডিবেসমেন্ট অফ কয়েন্স থেকে, অর্থাৎ মুদ্রায় খাঁটি ধাতুর পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। অর্থনৈতিক এই সংকটের পাশাপাশি সাম্রাজ্যে বিকেন্দ্রীকরণ শুরু হয়। কেন্দ্র দুর্বল হয়ে পড়ার সুযোগে কাশ্মীর ও কলিঙ্গের মতো প্রান্তীয় রাজ্যগুলো একে একে বিদ্রোহ করে স্বাধীন হয়ে যায়। এছাড়া অতিরিক্ত শান্তিবাদী নীতির কারণে সেনাবাহিনীর নিয়মিত অনুশীলন ও দক্ষতা অনেক কমে গিয়েছিল, যা পরে বিদেশি আক্রমণ ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়। সবশেষে বলা যায়, মৌর্য সাম্রাজ্যের পতন হলেও উপমহাদেশের ইতিহাসে এর প্রভাব কখনো মুছে যাওয়ার নয়। এটি কেবল প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্যই ছিল না, বরং এটি একটি আধুনিক ও কল্যাণকামী রাষ্ট্রের এক চমৎকার ও বাস্তব মডেল তৈরি করেছিল। রাজনৈতিকভাবে এই বিশাল ভূখণ্ডকে এক সুতোয় গাঁথার প্রথম সফল চেষ্টা করেছিল এই মৌর্যরাই। আজকের আধুনিক ভারতের জাতীয় প্রতীক, জাতীয় পতাকার কেন্দ্রস্থলে থাকা অশোক চক্র এবং রাজনৈতিক অখণ্ডতার যে চেতনা আমরা দেখি, তার সবই হল মৌর্য ঐতিহ্যের কালজয়ী ফসল। ভারতের ইতিহাসে মৌর্যদের স্থান কেবল ক্ষমতার বিস্তারে নয়, বরং রাষ্ট্র পরিচালনায় কিভাবে মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা করতে হয়, মৌর্য সাম্রাজ্য হাজার বছর আগেই আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছে।